আমরা মনে হয় 2027 বিশ্বকাপটা সরাসরি খেলতে পারবো না। কথা আছে বর্ণেরা বনের সুন্দর আর আমরা বাংলাদেশিরা ড্রেসিং রুমের সুন্দর। আমাদের মাঝখানে এমন কি তাড়াহুড়া যে 190 রানের ম্যাচ আমরা 28তম ওভারে অল আউট হয়ে 109 রানে আমরা অল আউট হয়ে আমরা ড্রেসিং রুমে ফেরত চলে গেলাম। আমাদের মাঝখানে এমন কি তাড়াহুড়া ছিল। আমাদের কি 350 রানের টার্গেট যে প্রথম বল থেকে ছক্কা মারতে হবে, এ না হলে আমাদের কেন ব্যাটিংয়ে এরকম দশা হবে? কোনো ব্যাটসম্যানই কোনো দায়িত্বের পরিচয় দেয় না। আমাদের কি প্রয়োজন ছিল একটা 70 থেকে 80 রানের পার্টনারশিপ আর বাকি ব্যাটসম্যানদের 10 থেকে 20 রানের মাঝখানে সুন্দর একটা টুকটুক ইনিংস। এটি কিন্তু আমাদের প্রয়োজন ছিল। দেখেন ইব্রাহিম জারদান অপপ্রান্ত থেকে উইকেট পড়তেছিল, কিন্তু তিনি কিন্তু তার উইকেটের ভ্যালু কিন্তু রেখেছেন। বোলিংয়ে দেখেন রাশিদ খান দুর্দান্ত 5টা উইকেট নিতে পারছেন। আবার দেখেন আজমতুল্লাহ উমর জাই, তিনি কিন্তু না ব্রেটলি না শোয়েব আক্তার না অন্য কোনো বলার, তিনি কিন্তু শুরুতে 3টে উইকেট বাংলাদেশে ফেলে দিচ্ছেন। কেন ইমাজিন দেন? আজমতুল্লাহ উমর জাই তার বল আমরা খেলতে পারতেছি না। তানজিদের কথা দিয়ে যদি শুরু করি, তানজিদ এই ম্যাচে তো খেলারই কথা না, তাহলে কেন খেললো তিনি? কারণ কি টি-20 ম্যাচে তার কোনো পারফরমেন্স নাই, প্রথম ওডিআই ম্যাচে তার কোনো পারফরমেন্স নাই, তিনি একটা বাজে পুল শট খেলেছেন প্রথম ম্যাচে, অল্পের জন্য ক্যাচ মিস। কিন্তু আজকের ম্যাচেও তিনি কেন ছক্কা মারতে গেলেন? আমরা কি 350 নিতে যাচ্ছিলাম? সেটা কি কেউ তাকে বোঝাবে? তিনি একই ভুল করলেন, তিনি পুল শট মারতে গেলেন, তিনি ছক্কা মারতে গেলেন। কেন তাকে ছক্কা মারতে হবে সেটাই আমি বুঝতে পারলাম না। তিনি আউট হয়ে গেলেন। দেখেন সাইদ দুর্দান্ত খেলতেছিলেন, 4 মারতেছিলেন, ছক্কা মারতেছিলেন, 22 বলে 22। এরকম একটা অবস্থায় আপনি আজমতুল্লাহ উমর জাইয়ের বলে, যার বলে পেস নাই কিন্তু হাফ ট্রেকার বল, আপনি থার্ড ম্যানের উপর দিয়ে ছক্কা মারতে গেলেন। পেস ছাড়া বলে আপনি কিভাবে ওই ক্যাটাগরিতে মানে ওইভাবে আপনি ছক্কা মারতে পারেন? আপনি থার্ড ম্যানে আউট হয়ে গেলেন। ভাই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস কিন্তু ম্যাটার করে ভাই। আপনি যদি মনে করেন যে আপনি সবকিছু করতে পারবেন, হচ্ছে না কিন্তু ভাই। আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তার প্রতি আমার অনেক আশা ভরসা ছিল, কিন্তু আপনি ইনসুইং বল বুঝতে পারতেছেন না। কার বল বুঝতে পারতেছেন না? আজমতুল্লাহ উমর জাই। স্লো পিচ আপনি বুঝতে পারতেছেন না। আপনি একটু দেখে শুনে খেলবেন। আমাদের 2 উইকেট পড়ে গেছে, কোনো দায়িত্ববোধ নেই, আপনি আউট হয়ে ফেরত চলে গেলেন। কারণ কি? আপনার ড্রেসিং রুমে কাজ আছে। কারণ দুবাইতে অনেক গরম ভাই, গরমের মাঝখানে খেলা অনেক কষ্টের। নাজমুল হোসেন শান্ত, আপনি ইনসাইডে একবার হয়েছে, আপনার স্ট্যাম্প অল্পের জন্য বেঁচে গেছে, আপনি খুব খুশি। পরের বল আবার ইনসাইডে হয়েছে, আপনার বল স্ট্যাম্পে লাগানে আপনি বেঁচে গেছেন, কিন্তু বলটা যখন 30 ইয়ার্ড সার্কেলে পার হয় নাই, আপনি 2টা রান নিতে গেলেন, আপনি রান আউট হয়ে ফেরে গেলেন। আপনি বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন ছিলেন, আপনি অনেক সিনিয়র প্লেয়ার, আপনাকে এখন সম্মান কি দেওয়া যাচ্ছে? কোনোভাবেই দেওয়া যাচ্ছে না ভাই। কিন্তু তৌহিদ হৃদয়কে নিয়ে কি বলবেন ভাই? তৌহিদ হৃদয় হচ্ছে বাংলাদেশের এমন একজন ব্যাটসম্যান, ঢাকা ভার্সিটির ছাত্র, এখন ছাত্রদের ক্ষমতা চলতেছে, তাকে নিয়ে কোনো কথা বললে হয়তো ছাত্ররা আমার বিরুদ্ধে অ্যাকশনও নামতে পারে। কারণ কি? তৌহিদ হৃদয় ছাত্রপক্ষের নেতাও হতে পারেন। এখন তৌহিদ হৃদয় কোন অবস্থায় একটা শর্ট খেলে আউট হয়েছেন একবার বুঝতে পারতেছেন? বিশ্বের 1 নম্বর বলার রশিদ খান, তাকে আপনি ছক্কা মারতে চাইতেছেন? হ্যাঁ ভাই, ছক্কা মারার সময় আছে তো। আপনার ব্যাটে যদি ওই ধরনের বল লেগে থাকে বা খেলার পিচ যদি এরকম হয় বা খেলার যদি প্রয়োজন হয় যে ওই সময় তাকে ছক্কা মারার প্রয়োজন, তখন আপনি ট্রাই করতে পারেন। ওই সময় কি কোনো ছক্কা মারার প্রয়োজন ছিল? আপনি একটা ইজি বলে আপনি যখন ডাউন দ্য গ্রাউন্ডে একটা সিঙ্গেল নিতে পারতেন, ওই বলে আপনি লেগ সাইডে কষা ছক্কা মারতে গেলেন, আপনার স্ট্যাম্প পড়ে গেল। বুঝতেই পারতেছেন। এমনকি সোহান, যখন জাকির আলীর সাথে সোহানের একটা সুন্দর পার্টনারশিপ হচ্ছিল, আমরা একটু আশার আলো দিতেছিলাম যে আমরা সামনের দিকে টুকটুক করে এগিয়ে যাচ্ছি, তখনই সোহান একটা বাজে সিদ্ধান্ত নিলেন যে না, রাশিদ খানকে আমরা দেখাই দিব যে রাশিদ খান কোনো বলারই না, তাকে আমিও ছক্কা মারতে পারি। দেখেন আপনিও বল আউট হয়ে গেলেন। ভাই একটু কমন সেন্স লাগান ভাই, একটু কমন সেন্স লাগান। আমরা যদি এই ধরনের ছোট ছোট ভুল করতে থাকি, তখন কিন্তু আমরা খেলা থেকে ছিটকে পড়ে যাবো, যেটা আমরা গতকালের ম্যাচে গেছি। এমন হইতে পারে আমরা 2027 বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে যেতে পারি, সরাসরি আমরা নাও যেতে পারি, বাছাই পর্ব আমাদের খেলতে হইতে পারে, এমনকি বাছাই করবে আমরা বাদও পড়ে যেতে পারি। গত ভিডিওতে কিন্তু আমরা বলেছিলাম আমাদের জাকির আলী ভাই, তাকে নিয়ে আমাদের অনেক ভরসা ভাই। তিনি একটু চুইংগাম চাবানো কমাইছেন, কিন্তু তিনি যে ব্যাটিং যে অনেকটাই ভুলে গেছেন, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। দেখেন বল হচ্ছে অফ স্ট্যাম্পের অনেক বাইরে, তিনি লেগ স্ট্যাম্পের অনেক বাইরে, তিনি কোন একটা শট মারতে গেলেন আমি বুঝতে পারলাম না, হালকা একটা শট এলো সর্বশেষে, আবার একটা ইজি ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ভাই। তার ব্যাটিং কিন্তু এখানে ছিল, এখানে নেমে গেছে। তার বিরুদ্ধে এখন ব্যাটসম্যানরা বলাররা যে ধরনের অ্যানালাইসিস করতেছে, কিন্তু তিনি কোনো বলারদের বিরুদ্ধে কোনো অ্যানালাইসিস করতে পারতেছেন না। কারণ কি? এটি তিনি প্রয়োজনীয় মনে করতেছেন না। তিনি জাতীয় দলে আছেন, তার কাছে গাড়ি আছে, তার কাছে ফ্ল্যাট আছে, এখন তার কাছে সরকারি কন্ট্রাক্ট আছে, তিনি সরকার থেকে টাকা পাচ্ছেন। কেন ভাই? চিল। বাংলাদেশে আসবেন, তিনি বিপিএল খেলবেন। দেখেন বিপিএল নিয়ে যখন কথা চলে আসলো, বিসিবি কর্মকর্তারা এখন বিপিএল নিয়ে ব্যস্ত, বিপিএল কিভাবে সুন্দর করে করবে এটা নিয়ে ব্যস্ত। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের যে এরকম বেহাল দশা, কেন আমি বলতেছি, তানজিদের তো এই ম্যাচ খেলারই কথা না, কারণ কি তার তো ফর্মে নাই। কিন্তু আমাদের যে ব্যাকআপ ওপেনার, যার নাম হচ্ছে নাইম শেখ, তিনি কিন্তু দলের সাথে যুক্তই ছিলেন না এতদিন। সম্ভবত 20 ঘন্টা আগে বা 22 ঘন্টা আগে তিনি দলের সাথে যুক্ত হয়েছেন। তিনি ট্রাভেল করে গেছেন, হয়তোবা তিনি ম্যাচের জন্য উপযুক্ত ছিলেন না। কারণ কি? ভিসার জটিলতার কারণে তিনি যেতে পারেন না। এমনকি সৌম্য সরকার, তিনিও যেতে পারেন নাই যখন টি-20 সিরিজ চলতেছিল। এই সকল দায় দায়িত্ব কে এড়াবে ভাই?
এখন আমরা বিপিএল নিয়ে ব্যস্ত থাকবো নাকি আমাদের দল কিভাবে 2027 বিশ্বকাপ খেলবে এর জন্য কিভাবে আমরা প্রিপারেশন নিব সেটা আমরা চিন্তা করব। সুতরাং বুঝতেই পারতেছেন, আপনি যদি ভুল ধরেন আপনি আগা থেকে গুড়া পর্যন্ত ভুল ধরতে পারবেন, তানজিদ থেকে একদম তাসকিন পর্যন্ত বা মোস্তাফিজ পর্যন্ত আপনি ভুল ধরতে পারবেন। আপনি রিশাদের যদি ভুল ধরেন, রিশাদের কি ভুল ধরবেন আপনি? আপনি 11 নম্বর ব্যাটসম্যান, তিনি একটা ছক্কা মারার চেষ্টা করতে পারেন, চেষ্টা করতে যে তিনি ব্যর্থ হয়েছেন, তিনি রাশিদ খানকে 5টা উইকেট তিনি বুঝাই দিচ্ছেন যে ভাই আপনি বড় ভাই মানুষ, আমিও লেগ ব্রেক বলার, আপনিও লেগ ব্রেক বলার, এই যে নেন ভাই 5 উইকেট। এখন একটা যদি আমরা পার্টনারশিপ করতে পারতাম তখন কিন্তু আমাদের আজকের এই দিনটা দেখতে হইতো না ভাই। এখন বর্তমানে এরকম একটা গর্তে যে আমরা পড়ে আছি, গর্ত থেকে আমরা কিভাবে উঠতে পারি? কোনো উপায়ই নেই যদি আমাদের ব্যাটসম্যানরা না বুঝে যে খেলা কিভাবে খেলতে হবে। 190 রানের খেলা যেখানে স্ট্রাইক রেট আপনার 4-এর থেকে কম লাগে প্রত্যেক ওভারে, তখন যদি আমরা এই ধরনের ম্যাচে 28তম ওভারে আমরা অল আউট হয়ে যাই, আমাদের টার্গেট কি ভাই? আমাদের টার্গেট ছিল 50 ওভার কোনো রকমের খেলা, তখন কিন্তু অনায়াসে আমরা ম্যাচ জিততে চাই। আমরা 28তম ওভারে অল আউট হয়ে গেলাম, যেখানে 40 রানে আমাদের 4 উইকেট বা 50 রানে আমাদের 4 উইকেট ছিল, এমনকি 99 রানে আমাদের 5 উইকেট। ওই অবস্থা থেকে 109 রানে আমরা অল আউট হয়ে গেছি। কলাপস কাকে বলে এবং কলাপসের বাপ কি জেনে সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম আমাদেরকে বুঝাই দিতেছে। সুতরাং বুঝতেই পারতেছেন আমরা যে তাদেরকে সাপোর্ট করি এটা কি আমাদের জন্য উপযুক্ত কিনা সেটা কিন্তু এখন প্রশ্নের দাবিদার ভাই। এখন কিন্তু আর ধৈর্যের ভাত কিন্তু আর নাই আমাদের। কারণ কি, তারা আমাদেরকে যে ধরনের ফিডব্যাক দিচ্ছে, আমরা রাত্র জেগে খেলা দেখি, আমাদের কাজ রেখে খেলা দেখি, দিন শেষে বাংলাদেশ টিমকে আমরা সাপোর্ট করি, কিন্তু এই সাপোর্ট যে আমাদের জন্য কাল হয়ে দাঁড়াইতেছে। কারণ কি, তাদের যে কোনো ধরনের বিচারের আওতায় আনা হচ্ছে না। কারণ কি, তারা বাংলাদেশের মধ্যমণি ভাই। কে মধ্যমণি? জাকের মধ্যমণি, সোহান মধ্যমণি। সোহানকে দলে নিতেই হবে, সবাই এক এক বাক্যে সবাই এক ছিলেন যে সোহানকে ছাড়া কোনো দল ঘোষণা করা যাবে না। মেহেদী হাসান মিরাজ আমাদের ক্যাপ্টেন হয়েছেন, তিনি কোন ধরনের বোলিং করতে পারতেছেন, তিনি কোন ধরনের ব্যাটিং করতে পারতেছেন। শান্ত আমাদের সিনিয়র প্লেয়ার, তাকে দলে নিতেই হবে। কই ভাই, যেই লাউ সেই কদু, তিনি তো কিছুই করতে পারতেছেন না। তহিদ হৃদয় ওই সময় ওই আউটটা যদি না হইতেন হয়তো বা একটু অন্য ধরনের ফল হইতে পারতো। সুতরাং বুঝতেই পারতেছেন কেউই ভালোই খেলা নাই ভাই, আগাগোড়া ভুল ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনারা এখন কিভাবে বাংলাদেশ উন্নতি করতে পারে সেটা একটু আপনারা কমেন্টস করে জানান, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যদি ভালো লাগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনারা নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। ধন্যবাদ।